নমস্কার, আমার সৎসঙ্গী গুরু ভাই বোন, আমার দর্শক ও শ্রোতাবিন্দু, আমি আপনাদের সামনে আজকে এসেছি। আবার নতুন করে আপনাদের সঙ্গে আমি কথা বলবার জন্য এসেছি। বাংলাদেশের সাম্প্রতিক যে নির্বাচন হয়ে গেল, আমি সেই নির্বাচন নিয়ে আমি প্রকাশ বিশ্বাস রবি আমি আপনাদের সামনে এসেছি একটু আলোচনা করবার জন্য। আপনারা সকলেই জানেন যে গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর ফলাফল ঘোষণা হয়েছে এবং ফলাফল ঘোষণার নিরিখে বাংলাদেশের বিএনপি দল একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে 17ই ফেব্রুয়ারি সরকার গঠন করল। দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শ্রী তারেক রহমান। একটা কালো অধ্যায়ের সমাপ্তি হলো। দুই দেশের সাধারণ মানুষ নতুন করে শান্তিতে থাকার, ভালো থাকার, আনন্দে থাকার স্বপ্ন দেখা শুরু করল। ভারত বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যৎ সময়ের উপর নিহিত আছে। আমরা একটু এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। দেখি যে নির্বাচনের পরে যে সরকার গঠন হলো তার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কেরমভাবে পরিবর্তন হচ্ছে। 17ই ফেব্রুয়ারি সরকার গঠন হলো। সরকার গঠন হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল আলটপকা কথার ফুলঝুরি। এর আগে 2024-এর জুলাই আগস্ট যে ছদ্ম আন্দোলন হয়েছিল, সেই ছদ্ম আন্দোলনের ফলে হাসিনার সরকারের পতন হয়েছিল, আপনারা সবাই জানেন। সেই পতনের পর টানা 19 মাস ভারতের বিরুদ্ধে নানা বিষোদ্গার উস্কানিমূলক কথাবার্তা শুনেছিলাম আন্দোলনকারী নেতা নেত্রী ও সাধারণ মানুষের মুখে। আর আমেরিকায় বসে মেটিকুলাস ডিজাইনে তৈরি আন্দোলনের জনক নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস দেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর শুনেছিলাম মোহাম্মদ ইউনুস কী জিনিস তা ভারতের চাওয়ালা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানেন না, তাকে চেনেন না। এবার চাওয়ালা প্রধানমন্ত্রী টের পাবেন মোহাম্মদ ইউনুস কী জিনিস। কয়েক মাসের মধ্যে নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসের কারিশমা ভারত ও ভারতের চাওয়ালা প্রধানমন্ত্রী দেখতে পারবে। তখন শুনেছিলাম এই কথা, আর শুনলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশের যে নতুন যে নির্বাচনের পর সরকার গঠন হলো এবং যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই নির্বাচিত নতুন সরকারের 17ই ফেব্রুয়ারি শপথ গ্রহণ অনুষ্ঠানে আসার বিরুদ্ধে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ যারা সরকার গঠন করছেন তারা। সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার বিরুদ্ধে নানা উগ্র কথার ফুলঝুরি আমরা শুনতে পেয়েছি। শুনলাম সেই মোহাম্মদ ইউনুসকে নিয়ে বলা একই কথার পুনরাবৃত্তি তারেক রহমানকে নিয়ে। কি শুনলাম? 6 মাসের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টের পাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কী জিনিস। কারণ তিনি নির্বাচন জিতে আসা একক সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি দ্বারা তৈরি সরকারের প্রধানমন্ত্রী। কোনো ঝুলন্ত সরকারের প্রধানমন্ত্রী তিনি নন। একই রকম কথা তখনও শুনেছিলাম, আবার শুনলাম। এখন প্রশ্ন জাগে, ভারতকে নিয়ে এত মাথা ব্যথা কেন এদের? যত মাথা ব্যথা ভারতকে নিয়ে। আমেরিকা, চীন, পাকিস্তান, যাদের এই দেশটার জন্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু কি ছিল সম্পর্ক গোটা বিশ্ব তা জানে। সেই তাদের সঙ্গে কোনো বিরোধিতা নেই, কিন্তু যে দেশ ভারত তার সমস্ত কিছু দিয়ে এই দেশের জন্মের সময় পাশে থেকেছে, তার বিরুদ্ধে এদের
বিরোধিতা। শেখ হাসিনার সময়ও এদের মাথা ব্যথা ছিল, মোহাম্মদ ইউনূসের সময়ও মাথা ব্যথা তীব্র হয়েছিল ভারতকে নিয়ে। ফলে ভারতের সঙ্গে সমস্যা জটিল হয়েছিল। আরও জটিল হয়েছিল আমেরিকা থেকে বাংলাদেশে এসেই ভারত বিরোধী ও ভারতের 7 সিস্টার্স নিয়ে হুঙ্কার দিয়ে মোহাম্মদ ইউনূস যাত্রা শুরু করেছিলেন। সেই যাত্রা শুরু করার প্রথম দিন থেকেই সমস্যা জটিল আকার ধারণ করেছিল এবং যতদিন ছিলেন ততদিন তিনি ভারতকে ভয় দেখাবার জন্য, ভারতের উপর ব্যক্তিগত রাগ মেটাবার জন্য কখনো পাকিস্তান, কখনো চীন, কখনো তুরস্কের সঙ্গে, আর আমেরিকা তো আছেই, দহরম মহরম এরকম আমরা দেখতে পেয়েছি। এরকম 18 মাস ধরে অকারণ সমস্যার সৃষ্টি করে গেছিলেন আর বিদেশ ভ্রমণ করেছিলেন আদার ব্যাপারীর মতন। তিনি ভুলে গেছিলেন যে তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের প্রধান উপদেষ্টা, যদিও অনির্বাচিত অবৈধ উপদেষ্টা। যাই হোক, বলা হচ্ছে মোহাম্মদ ইউনূস নাকি বাংলাদেশে আসতে চাননি, তাকে দেশের দুর্দিনে দেশের হাল ধরার জন্য আসতে অনুরোধ করা হয়েছিল। তাই তিনি এই বৃদ্ধ বয়সে শান্ত জীবনের পরিসর ছেড়ে তপ্ত বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশকে শান্ত করতে। এখন প্রশ্ন হচ্ছে, যে মানুষ দেশে এসেই দায়িত্ব নেওয়ার আগেই প্রতিবেশী বৃহৎ শক্তিধর দেশ ভারতের আভ্যন্তরীণ শান্ত পরিবেশ অশান্ত করতে চায়, ভারত ভাঙার হুমকি দেয়, সে কি বাংলাদেশকে শান্ত রাখতে পারে? তিনি শান্তির প্রতীক। তিনি যৌবনে 1971 সালে বাংলাদেশের সেই উত্তপ্ত ভয়ঙ্কর যে অন্ধকার কালো দিনগুলি ছিল, সেই অন্ধকার কালো দিনগুলিতে কোথায় ছিলেন? দেশে ছিলেন। তিনি দেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। আবার 2024 জুলাই আগস্ট হাসিনা বিরোধী যে দেশব্যাপী আন্দোলন হয়েছিল, আগুন আন্দোলনের সময় কোথায় ছিলেন তিনি? দেশে ছিলেন? ছিলেন না, কোনো সময়ই ছিলেন না। কখন ছিলেন? 1971 মুক্তিযুদ্ধ ও 2024 জুলাই আগস্ট ছদ্ম আন্দোলন পরবর্তী যখনই দেশ তার জন্য বিপদমুক্ত, তখন তিনি ছিলেন। আর এখন কি হবে? সময় তার জবাব দেবেন। মোহাম্মদ ইউনূসের যদি ইচ্ছাই না থাকতো, এখন এই বিষয়টা নিয়ে আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করতে চাইছি যে মোহাম্মদ ইউনূসের যদি এই বাংলাদেশে আসার ইচ্ছা না থাকতো, যদি তিনি দায়িত্ব না নেওয়ার ইচ্ছায় যদি তার না থাকতো, অশান্ত বাংলাদেশে আসার, বাংলাদেশের দায়িত্ব নেওয়ার, তাহলে এই যে মেটিকুলাস ডিজাইনে শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে এবং রিসেট বাটন টিপে বাংলাদেশের অতীত, মুক্তিযুদ্ধের ইতিহাস সব মুছে দেওয়া হবে, এই অহংকার, এই ঔদ্ধত্যপূর্ণ কথা কে বলেছিল? বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর আমেরিকান সাংবাদিকের প্রশ্নের উত্তরে, আমেরিকা থেকে এসেই দায়িত্ব নেওয়ার আগেই ভারতে 7 সিস্টার্স ভাঙা নিয়ে কে হুমকি দিয়েছিল? যাক, আজ সে কথা। আজ শুধু ভাবি, তিনি শান্তিতে নোবেল পাওয়া মানুষ, অথচ ভারতের প্রতি তার এত রাগ, এত ঘৃণা ছিল যে তিনি তা বাংলাদেশিদের মনে ইনজেক্ট করে দিয়ে চিরকালীন যে ঘৃণা, রাগ, অশান্তির জন্ম দিয়ে গেলেন, তা তিনি জীবনের শেষ দিনগুলিতে যেখানেই থাকুন না কেন বিধাতার বিধান অনুযায়ী তার মনে পড়বে সেই ভারত থেকেই তিনি 10টা সম্মানীয় পুরস্কার হাত পেতে নিয়েছিলেন। সেদিন পুরস্কার নিতে ঘৃণা তার হয়নি, হয়েছিল
আর একাকী জীবনের শেষের দিনগুলিতে মনে পড়বে শেখ হাসিনার প্রতি শুধু নিজের ব্যক্তিগত রাগ মেটাতে একটা সুন্দর সাজানো গোছানো দেশকে ধ্বংস করে দিয়ে গেলেন তিনি। তাই ভাবি, ভারতকে নিয়ে এত মাথা ব্যথা না করে, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ঝগড়া না করে, ভারতকে ঘৃণা না করে ভারতের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করলেই তো হয়। এত অকারণ ঘেউ ঘেউ করার কি আছে ভারতের বিরুদ্ধে? সোজা কথা, ভারতকে ভালো লাগে না, ভারতের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। দুই দেশেই শান্তিতে থাকুক। আসুন আমরা দুই দেশের জনগণ নিজের নিজের মতো শান্তিতে থাকি, সুখে থাকি, আনন্দে থাকি। সরকার, নতুন সরকার ভেবে দেখুক এই ভাবনা। যাই হোক, একটা দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, দেশের আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে এত হালকা ফালতু কথা যারা বলে, বোঝাই যায় তাদের মগজ শূন্য। তারা দেশের ও দেশের মানুষেরই ক্ষতি করে। তারা আদৌ পলিটিক্সের মানুষ না। বাংলাদেশের নেতৃবৃন্দ সচেতন শিক্ষিত মানুষ ও সাধারণ মানুষ, বুঝলে ভালো, না বুঝলে কিছু করার নেই। কিন্তু ভারত তার দেশের স্বার্থ, দেশের নিরাপত্তা, দেশের নাগরিকের জান মান সম্পদের যে ক্ষয় হয় এমন কোনো পদক্ষেপ কিভাবে শক্ত ও কড়া হাতে মোকাবিলা করতে হয় তাও জানে, ভালোভাবেই জানে। তাই ভেবে পা ফেলা ও কথা বলা উচিত সচেতন দূরদৃষ্টি সম্পন্ন বুদ্ধিমানের কাজ। আর সময় কাকে কখন কোথায় নিয়ে যাবে কেউ জানে না। তাই দেশের নেতৃবৃন্দের বয়সের সঙ্গে মানানসই কথা বলা, উল্টোপাল্টা ভারসাম্যহীন ক্ষতিকর কথাবার্তা না বলা, কম কথা বলা বিচক্ষণতার পরিচয়। আগামী সময় বলে দেবে দুদেশের আগামী পারস্পরিক সম্পর্ক কি হবে, কেমন হবে, দুদেশের মানুষ কেমন থাকবে। সময় সবচেয়ে বড় বলবান। সময় কথা বলে। কথায় আছে, দ্য এম্পটি ভেসেল সাউন্ডস মাচ, বার্কিং ডগস সেলডম বাইট। আবার বাংলায় আছে, যে মেঘ গর্জে সে মেঘ বর্ষে না। এই বাংলা প্রবাদটা দুই দেশের মানুষই জানে, অন্তত দুই বাংলার বাঙালিরা জানে। আসুন আমরা কথাটা সবাই স্মরণে রাখি ও মেনে চলি। নমস্কার। আবার আমি আপনাদের সামনে পরবর্তী সময়ে আসব। আজকের মতন বিদায়।